তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 10 তাদের জন্য আজকের এই ভিডিও। আজ লাইন ধরে ধরে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। পুরো লাইন ধরে ধরে তোমাদের অর্থ বলে দেব। তাছাড়াও কোন কোন লাইনগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলোও কিন্তু বলে দেব। এই বহুরূপী গল্পটা তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু প্রযোজ্য। এক কথায় বহুরূপী বলতে বোঝায় বহুরূপী পেশার সাথে যারা যুক্ত, নিত্য নতুন বেশ ধারণ করে মানুষকে মনোরঞ্জন করানোই তাদের কাজ, এবং তার সাথে সাথে তারা কিন্তু সেটার মাধ্যমে একটা উপার্জনও করে এবং সেটাই তাদের জীবিকা এবং পেশা হিসেবে তারা জীবন নির্বাহ করে। তোমরা যারা এখনো বেঙ্গলি এক্সক্লুসিভ স্টাডিতে জয়েন হওনি বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং একটা লাইক করতে কিন্তু ভুলো না। যদি তোমার এই ভিডিওটা কাজের মনে হয়ে থাকে, যদি প্রয়োজনীয় মনে হয়ে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলে যাই মূল পাঠ্য বইতে কি আছে। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। প্রসঙ্গত এখানে বলে রাখি, হরিদাটা কে? হরিদা আসলে হরি, তাকে দাদা বা দা বলে সম্বোধন করা হয়েছে। এখানে হরি ছাড়াও আরো 3 জন চরিত্রকে আমরা দেখতে পাবো। সেই 3 জনের নাম হচ্ছে প্রথমত অনাদি, দ্বিতীয় ভবতোষ, তৃতীয় গল্পকথক নিজেই সুবোধ ঘোষ এবং হরি বা হরিদা। এই 4 জনের চরিত্র আমরা এখানে পাবো। তাছাড়াও পাবো জগদীশ বাবুর কথা। চলো তবে পড়তে পড়তে জানি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। আমরা এখানে বলতে গল্পকথক সুবোধ ঘোষ, অনাদি আর ভবতোষের কথা বলা হয়েছে। তারা এসে হরিদার কাছে বলছে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদার এইবার আমাদের কথার জবাব দিলেন। হরিদা তখন কি করছিলেন? উনানের মুখে ফু দিচ্ছিলেন। এবার অনেকটা ধোঁয়া উড়িয়ে দিয়ে তারপর গল্পকথক, অনাদি এবং ভবতোষ এদের কথার জবাব দিলেন কি, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তখন সুবোধ ঘোষ বা অনাদি আর ভবতোষ ওরা বলছে যে জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন ওটা শোনেননি হরিদা? হরিদা বলছে, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বাকে। এখানে বড় মানুষ বলতে উচ্চবৃত্ত মানুষের কথা বলা হয়েছে বা ধনী একটা মানুষের কথা বলা হয়েছে। যেরকম বড় লোক মানুষের কথা আমি কি করে শুনবো, আমি নিঃস্বপ্রায় মানুষ, আমি কি করে তার কথা শুনবো, আমাকে কেই বা বলবে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলেই অনেকে মনে করেন। তাহলে ব্যাপারটা কি হয়েছে? 7 দিন হয়েছে সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে এসে রয়েছে। আর সেই সন্ন্যাসীর বৈশিষ্ট্যটা কি? তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী, কেননা তিনি হিমালয়ের গুহাতে থাকেন। আর কি, সারা বছরে কেবল একটা হরিতকি তিনি খান, আর তার বয়স 1000 বছরেরও বেশি। যারা হরিতকি চেনো না, স্ক্রিনে দেওয়া এই ছবিটা তোমরা দেখে নাও, এটা হরিতকি। অনেক সময় যাদের পেট খারাপ হয় তারা খেয়ে থাকে, অথবা কখনো কখনো পুজোর ঘটে দেওয়ার জন্যও কাজে লাগে। হরিদা বলছেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। এবার সুবোধ ঘোষ বা অন্যান্য বন্ধুরা বলছেন, না চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। হরিদা আক্ষেপ করে বলছেন, ইস, সন্ন্যাসী যদি থাকতেন তাহলে ওনার গিয়ে পায়ের ধুলো নিতেন। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী। দুর্লভ কথার অর্থ কি? দুর্লভ কথার অর্থ যা সহজে পাওয়া যায় না। তাহলে বলছে যে আপনি পেতেন না ওই পায়ের ধুলো, কেননা কেবল জগদীশবাবুই ওই পায়ের ধুলো পেয়েছেন। হরিদা বলছে, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন
আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। জগদীশবাবু কি করেছেন, একটা কাঠের খড়মে সোনার বোল, অর্থাৎ এই স্ক্রিনে দেওয়া এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কাঠের খড়ম, আর ওই যে আংটা মতো রয়েছে ওই আংটাটা বোল, এই বোলটা ছিল সোনার। সোনার এই বোলটা বাঁধিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছেন। তখনই জগদীশবাবু সেই ফাঁকে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পেরেছিলেন। হরিদা বলছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে ওই সন্ন্যাসী চলে যাবার সময় জগদীশবাবু কি করেছিলেন, 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে দিয়ে দিয়েছিলেন। তা দেখে সন্ন্যাসী কিন্তু একটু হাসলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। কেন গম্ভীর হয়ে গেলেন হরিদা? কারণ ওই সন্ন্যাসীর ভণ্ডামির কথা শুনে হরিদা একটু গম্ভীর হয়ে গিয়েছিলেন। যে সন্ন্যাসী বছরে একবার একটা হরিতকি খেয়েই বেঁচে থাকেন, হিমালয়ের গুহাতে থাকেন, আর সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি, তিনি আবার 100 টাকার নোট গুজে দেওয়ার জন্য তিনি আবার হাসলেন। এই জন্যই কিন্তু হরিদা একটু গম্ভীর হয়ে গিয়ে চুপ করেছিলেন। তাই ওরা যে কথাগুলো বলছে, অনাদি, ভবতোষ, সুবোধ, তারা যে কথাগুলো বলছেন সেই কথা যেন হরিদা আর কানেই নিচ্ছেন না। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। এইবার যে লাইনগুলো আমরা পড়ব তাতে বুঝতে পারবো যে হরিদা কতটা দরিদ্র ছিলেন, তার জীবন নির্বাহ তিনি কিভাবে করতেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। 4 জন বলতে আমি আগেও বলেছি, হরিদা একজন, দ্বিতীয় হচ্ছে সুবোধ ঘোষ, যিনি গল্পকথক, তার নাম আমরা গল্পে একবারও পাবো না, আর রয়েছে অনাদি আর ভবতোষ। এই 4 জন কি করতেন, সকাল সন্ধ্যায় এই হরিদার ঘরের ভেতরেই আড্ডার আসর জমাতেন। আর ওই 3 জন, সুবোধ ঘোষ, অনাদি আর ভবতোষ, তারা চা, চিনি আর দুধ সঙ্গে করে নিয়ে আসতেন। কারণটা কি? কারণ একটাই, হরিদা এই জোগাড়গুলো করতে পারতেন না। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে শুধু জলটা ফুটিয়ে দিতেন, আর চা, চিনি, দুধ এগুলো ওরাই নিয়ে আসতো। তারপর হরিদা একটু জল ফুটিয়ে ওইটাকে চা করে দিতেন। এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি হরিদা কতটা গরিব ছিল, যে তার বন্ধুদের একটু চা পান করার মতো চা, চিনি, দুধ তিনি জোগাড় করতে পারতেন না। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে আমরা আগেই জানি যে হরিদা গরিব মানুষ। আরও কি বৈশিষ্ট্য পেলাম হরিদার নামে? হরিদা গরিব হতে পারেন, কিন্তু কাজ করতে যেন তার প্রাণের মধ্যে একটা দ্বিধা বা বাধা আসে। তিনি কিন্তু ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ বা কোনো বিক্রিওয়ালার কাজ তিনি করতে পারেন, কিন্তু সেটা তিনি করবেন না। কারণটা কি? তার কারণ ওই সময় ধরে, ঘড়ির কাঁটার সময় ধরে 10টার সময় আমি অফিসে যাব, আবার 4টের সময় অফিস থেকে বাড়ি ফিরব, এমন ঘড়ি ধরে বাঁধা নিয়ম ধরে তিনি চলতে পারেন না। তিনি জীবন নির্বাহ করতে পারেন না। তার জীবনটা ছিল একটু বৈচিত্র্যময় জীবন, তিনি বৈচিত্র্যময় জীবন চাইতো। তাই জন্যই কিন্তু হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধুই জল ফুটতো, ভাত ফুটতো না। এই একঘেয়ে অভাবটা কিন্তু তিনি সহ্য করতে পারবেন, কিন্তু একঘেয়ে কাজ তিনি সহ্য করতে পারবেন না, সেটাতে তার ভয়ানক আপত্তি ছিল। পরের প্যারা, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। সত্যি তো এটা নাটকীয় বৈচিত্র্য যে তিনি অভাব সহ্য করতে পারবেন, কিন্তু তিনি সময় ধরে, ঘড়ি ধরে কাজ করতে পারবেন না।
এটা নাটকীয় বৈচিত্র্যই, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। এই নাটকীয় বৈচিত্র্যটাই তার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। তাহলে কি পেলাম? হরিদার জীবনটা একটু নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই হরিদার জীবনের একটা পেশা। হরিদা কিন্তু মাঝে মাঝেই বহুরূপী সেজে বাইরে বেরিয়ে পড়েন, আর সেটা দিয়েই কিন্তু তিনি কিছুটা উপার্জন করেন, আর সেই উপার্জনেই তার ভাতের হাঁড়ির দাবি তিনি মেটাবার চেষ্টা করেন। ভাতের হাঁড়ির দাবিটা কি? ভাতের হাঁড়ির দাবিটা হচ্ছে ভাতের হাঁড়ির মধ্যে চাল দাও, জল দাও, তাকে ভাত ফোটাও, এটাই তো ভাতের হাঁড়ির দাবি। এই সামান্য ভাতের হাঁড়ির দাবিটাই হরিদা মাঝে মাঝে মেটাতে পারেন না। কেন মেটাতে পারেন না? কারণ সপ্তাহে একদিন হরিদা এই বিচিত্র সাজে, বহুরূপী সাজে বাইরে বেরিয়ে যান, এবং যারা চিনতে পারেন তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এই লাইনগুলো মনে রাখবে যে যারা চিনতে পারে তারা কি দিত বা কত দিত, আর যারা চিনতে পারে না তারাই বা কত দিত। তোমরা এই লাইনটা পরে পাবে যে হরিদা সপ্তাহে কেবল একদিনই এই বিচিত্র সাজে বা এই বহুরূপী সাজে তিনি বাইরে বেরোতেন, এবং এই কটা টাকাই তিনি পেতেন, যাতে তার সংসার ঠিকভাবে চলতো না, বা তিনি কখনো কখনো শুধু জল ফুটিয়েই সারা হতেন বা জল ফুটিয়েই তিনি জীবন নির্বাহ করতেন, কখনো কখনো ভাতও খেতেন না, উপোস থাকতেন। পরের প্যারা দেখো, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। এটা হরিদার প্রথম সাজ, মনে রাখবে। প্রথম সাজ তাহলে কি সাজলো? উন্মাদ পাগল। একদিন একটা চকের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলাতে গিয়ে একটা আতঙ্কের হল্লা বাজে। সেই আতঙ্কের হল্লাটা কি? উন্মাদ পাগল সেজে হরিদা যাত্রীদের ভয় দেখাচ্ছে বা নাটকীয় ঢঙে পাগল সাজার একটা অভিনয় করছে। তার সেই পাগল সাজার বৈশিষ্ট্যগুলো কি কি? তার মুখ থেকে লালা পড়ছে, বা কটকটে লাল চোখ, কোমরে একটা ছেঁড়া কম্বল বেঁধে রয়েছে, গলায় টিনের কৌটের একটা মালা ঝুলিয়েছে। এমনটাই সেজে যাত্রীদের কাছে গিয়ে তার অভিনয়টা সে দেখাচ্ছে। আর সেই পাগলটা মানে হরিদা কি করছে? একটা থান ইট, একটা গোটা ইট নিয়ে বাসের উপরে যে বসে থাকা যাত্রীরা রয়েছে তাদের দিকে তেড়ে যাচ্ছে, অভিনয়টা দেখাচ্ছে আর কি। আর যাত্রীরা ভয় পেয়ে চেঁচিয়ে উঠছে। আবার কখনো কখনো যদি কেউ চিনতে পারছে তারা আবার 2-1 পয়সা ফেলে দিচ্ছে হরিদার দিকে বা ওই পাগলটার দিকে। একটু পরেই বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এই বাসের ড্রাইভার কাশীনাথ যেহেতু হরিদাকে চেনে, তাই হরিকে অর্থাৎ ওই পাগলকে বলছে, অনেক অভিনয় দেখিয়েছ, এবার এখান থেকে সরে পড়ো, অন্যদিকে যাও হরি। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। যখন বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয় এবং বলে যে হরি এখান থেকে সরে যাও, তখন বাসের যাত্রীরা কেউ হেসে দেয়, আবার কেউ বা বেশ বিরক্ত হয়, আবার কেউ বেশ অবাক হয়ে যায়, আবার কেউ কেউ বলে বেশ পাগল সাজতে পেরেছে তো এই বহুরূপী। এবার পরের পেজে এসো। হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে।
শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। হরিদার এই সাজটা কিন্তু দ্বিতীয় সাজটা কি সেজেছেন? রূপসী বাইজি। যে শহরে হরিদা থাকেন সেই শহরটাকে মাঝে মাঝে একটা চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা। যখন সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, মানে সন্ধে হয়েছে, তখনই দোকানে দোকানে লোকজনের একটা ব্যস্ততা। ঠিক সেই সময় হঠাৎ পথের ওপরে দেখে লোকজন ঘুঙুরের মিষ্টি একটা শব্দ রুমঝুম করে বেজে চলেছে, একটা রূপসী বাইজি নাচতে নাচতে চলে যাচ্ছে। তারা এই শহরে বা এই রাস্তায় প্রথম বা নতুন, তারা হা করে তাকিয়ে দেখছে রূপসী বাইজির রূপ। কিন্তু দোকানদার তো হরিদাকে চেনেন, যে মাঝে মাঝেই হরিদা এরকম কিছু না কিছু রূপ ধরে বেরিয়ে পড়ে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? যারা চিনতে পারছে না তারা বলছে, হ্যাঁ এটা কি বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশারে প্রশ্ন করে ওঠে। যারা যারা এতক্ষণ মোহমুগ্ধভাবে ওই রূপসী বাইজিকে দেখছিল, তারা নিজের চোখের মোহভঙ্গ করে যখন দোকানদার হেসে বলে দেয় যে এটা হরির কাণ্ড, এবং হতাশারে প্রশ্ন করে ওঠে যে এটা একটা বহুরূপী। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। দাগ দাও, মোট 8 আনা 10 টাকা পেয়েছিলেন। কোন ছদ্মবেশে? হরিদা বাইজির ছদ্মবেশে মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। আমরাও বলতে বারবার করে আমি বলছি, আমরা বলতে গল্পকথক সুবোধ ঘোষ, অনাদি এবং ভবতোষ, এরাও দেখেছিল। একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে। দোকানদাররাও হেসে ফেলে আর একটা সিকি পয়সা নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। তাহলে বাইজি সেজে তিনি কি কি খেলা দেখিয়েছে? প্রত্যেকটা দোকানের সামনে সামনে যাচ্ছে আর একটা ফুল সাজিয়ে নিয়ে দোকানদারের দিকে এগিয়ে দিচ্ছে, সাথে মুচকি একটু হেসে চোখটাও টিপে দিচ্ছে। দোকানদাররাও হেসে ফেলে একটা সিকি পয়সা দিয়ে দিচ্ছে বাইজির ওই হাতের ফুলসাজিটার উপরে। সিকি পয়সা বলতে 25 পয়সা। তখনকার সময় এই 25 পয়সা, 1 আনা 2 আনা এইসব কিন্তু চলতো। পরের প্যারা দেখো, কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে এই নকল পুলিশ অর্থাৎ তৃতীয় সাজ কিন্তু তার পুলিশ। হরিদা মাঝে মাঝে কোনোদিন বাউল সাজতেন, কোনোদিন কাপালিক সাজতেন। বাউল তো তোমরা চেনোই। কাপালিক কথার অর্থ হচ্ছে মরা মানুষের খুলি নিয়ে তন্ত্র যারা সাধনা করেন তাদের কাপালিক বলা হয়। কখনো বোচকা কাঁধে আবার কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা কথার অর্থ যারা কাবুল দেশ থেকে আসে। কখনো হটকোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, টুপি কোট প্যান্ট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ এসে কি করেছিলেন? দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলেন, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন সেই লিচু বাগান থেকে, সাথে কিন্তু মাস্টার মশাইও গিয়েছিলেন। মাস্টার মশাই আবার কি করেছে? ওই পুলিশের কাছে ক্ষমা চেয়ে 8 আনা ঘুষ দিয়েছিলেন ওই পুলিশকে, অর্থাৎ ওই হরিকে। তারপর হরিদার কাছ থেকে ওই ছাত্রদের ফিরিয়ে নিয়ে আসে। 8 আনা বলতে 50 পয়সা। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকে না কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টার মহাশয় একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। সত্যিই খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। পরের দিন, এদিন পুলিশ সেজে হরিদা ওই লিচু বাগানে দাঁড়িয়েছিল এবং ওই মাস্টার মহাশয়ের ছাত্রগুলোকে ধরেছিল এবং 8 আনা ঘুষ নিয়েছিল। ঠিক তার পরের দিন মাস্টার মহাশয় কিন্তু জানতে পেরেছিলেন ওই পুলিশ কিন্তু হরিদাই ছিলেন, তিনি বহুরূপী সাজে সেখানে দাঁড়িয়েছিলেন। তাই তিনি জানতে পেরে গিয়েছিলেন তিনি 8 আনা ঘুষ কাকে দিয়েছিলেন। কিন্তু মাস্টার মহাশয় কিন্তু একটুও রাগ করেনি, বরং একটু তারিফই করেছিলেন।
তারিফ বলতে একটু প্রশংসাই করে বলেছিলেন, বাহ বেশ সুন্দর নকল পুলিশ সাজতে পেরেছিল তো। পরের প্যারা দেখো, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে? এই প্যারাটা আগের পেজে চলে যাও, তাহলেই বুঝতে পারবে। 75 পেজের ওপরে যে লাইনটা ছিল, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, ঠিক তার পরের লাইন থেকেই বুঝবে এই লাইনটা আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করছে? গল্পকথক সুবোধ ঘোষ অনাদি আর ভবতোষ ভাবছে, এই যে হরিদার কাছে সন্ন্যাসীর গল্পটা বললাম, গল্প বলার পর হরিদা গম্ভীর হয়ে কি একটা ভাবছে। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। তাই তারা বুঝেই নিলেন তাদের সন্দেহ একটুও মিথ্যে নয়। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। যখন হরিদা বললেন আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো, তখন তার বন্ধুরা বলছে, আমাদের দেখিয়ে কি লাভ, বড়জোর তোমাকে তো একটা সিগারেট দেবো, আমরা তো আর পয়সা দেবো না। আসলে হরিদার এই বহুরূপী সাজ বন্ধুরা সচরাচর দেখেই থাকে, তাই হরিদাকে যে এরকম সপ্তাহে প্রত্যেক দিনই বা সপ্তাহে একদিন যে টাকা দেবে এমন ভাবনা কিন্তু তাদের ছিল না। তারা তাই বলছে যে একটা সিগারেটের চেয়ে তো বেশি কিছু পাবে না, তাই আমাদের খেলা দেখিয়ে কি লাভ। তখন হরিদা বলছে, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। আরো কিছু একটা বলতে চাইছিল, তখন বন্ধুরা বলছে, কোথায়? হরিদা বলছে, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? তখন বন্ধুরা বলছে যে আপনি জগদীশ বাবুর বাড়িতে কেন খেলা দেখাবেন, এত উৎসাহ কেন জেগে উঠলো? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটার রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে। হরিদা একটু হেসে বলছে, একটু মোটা মতন কিছু আদায় করে নেব জগদীশ বাবুর কাছ থেকে। ওই যে শুনেছেন সন্ন্যাসী এসেছিলেন এবং জগদীশ বাবু বেশ মোটা মতন কিছু দিয়ে দিয়েছেন বা 100 টাকা দিয়ে দিয়েছেন, তাই হরিদা বলছেন একটু মোটা মতন কিছু আদায় করে নিয়ে আসবো ওই জগদীশ বাবুর বাড়ির থেকে। তাই হরিদা জগদীশ বাবুর বাড়িতেই তার বন্ধুদের থাকার কথা বলছিলেন। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। আগেই তোমাদের বলেছিলাম সপ্তাহে একদিন বের হন বহুরূপী সেজে হরিদা, তাই সপ্তাহে একদিন বেরিয়ে 7 দিনের পেট চলবার মতো কিন্তু রোজগার হয় না। কখনো কখনো হয়তো 1 আনা 2 আনা রোজগার করে নিয়ে আসতে পারে। একদিনই কেবল তিনি ভালো টাকা উপার্জন করতে পেরেছিলেন, সেদিন তিনি বাইজি সেজেছিলেন। বাইজি সেজে কত টাকা আয় করতে পেরেছিলেন? মোট 8 টাকা 10 আনা কিন্তু তিনি উপার্জন করতে পেরেছিলেন। বলে হরিদা বলছেন, না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। হরিদা এবার বলছে যে না না, আর কাঙালের মতো ওই রূপ ধরে সেজে সেজে পথে বেরিয়ে বেরিয়ে হাত পেতে কাঙালের মতো আর টাকা চাইবো না। এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, কথার অর্থ কি? এবার মারবো তো মশা মাছি মারবো না, গন্ডার মারবো বড় সড়ো, আর লুটিত ভান্ডার ওই ছোটোখাটো কোনো কিছু চুরি করবার মতো করবো না, ভান্ডার লুটে নিয়ে আসবো। অর্থাৎ এবার হাত পেতে সিকি পয়সা বা 1 আনা 2 আনা আমি উপার্জন করব না, এবার উপার্জন করতে হয়তো একটু বেশি করে উপার্জন করব, যাতে আমার সারা বছর চলে যায়। এই লাইনটা দাগ দিয়ে রাখো। এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুব বেশি চান্স আছে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। এবার বন্ধুরা বলছেন, কিন্তু সেটা কি করে সম্ভব? কোনটা কি করে সম্ভব? এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার মানে এটা কি করে সম্ভব? আপনি
একদিন যাবেন আর সারা বছরের উপার্জনের কিছু টাকা আপনি নিয়ে আসবেন, এটা কি করে সম্ভব? কারণ জগদীশবাবু ধনী মানুষ ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তো তিনি কৃপণও, মানে কিপ্টেও। হরিদাকে একটা যোগী বা সন্ন্যাসী সেজে বা বৈরাগী সেজে তিনি এটা দেখে আর কতই বা বকশিস দেবেন? ওই 5 আনার বেশি তো দেবেন না। হরিদা বলছেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। হরিদা বলছে, তোমরা ওটা নিয়ে ভেবো না, তোমরা যদি দেখতে চাও তাহলে আজ সন্ধ্যার সময় ওই জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। বারবার বলছি, আমরা কে? গল্পকথক সুবোধ ঘোষ, অনাদি এবং ভবতোষ। তারা বলছে থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। বন্ধুরা বলছে, থাকবো থাকবো, আমাদের এমনিতেও স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য ওই জগদীশবাবুর বাড়িতে যেতে হবে সন্ধ্যাবেলা। এবার 2 নাম্বার প্যারা। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে সন্ধ্যার যে একটা বর্ণনা, বন্ধুরা বলছে যে আমাদের শহরে তো অনেক দিনই চাঁদের আলো পড়েছে, কিন্তু আজকের মতো এত সুন্দর স্নিগ্ধ উজ্জ্বলতা তো আগে কোনোদিন দেখিনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। জগদীশবাবুর ছোট্ট একটা চরিত্রের বর্ণনা এখানে আমরা পাই। তার সাদা মাথা, মানে মাথার চুল সব সাদা, তার দাড়ি পেকে গেছে, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। একদম শান্ত শিষ্ট এবং জ্ঞানী মানুষ জগদীশবাবু। তিনি কি করছেন? চেয়ারের উপরে বসে আছেন। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলোক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জগদীশবাবু সহ হরিদার যে আরো 3 জন বন্ধু, সুবোধ ঘোষ, অনাদি এবং ভবতোষ, এরা একটু চমকে উঠলেন এবং সাথে একটু ভয়ও পেলেন। কেন? জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। বলছে জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়। আমরা সাধারণত যেমন সন্ন্যাসী দেখে অভ্যস্ত, বিশেষত জটাজুটোধারী, হাতে থাকে কমণ্ডল, চিমটে, এই সমস্ত জিনিসগুলো থাকে, বা মৃগচর্মের আসন থাকে সঙ্গে, কিন্তু তো যিনি এসে দাঁড়িয়েছেন তার হাতে এমন কিচ্ছু নেই। জটাজুটোধারী অর্থাৎ শিবের মাথায় যেমন জটা আছে তেমন জটাজুটোধারী, আর সাথে একটা চিমটে থাকে, আর মৃগচর্মের আসন থাকে। গৈরিক সাজ নেই, মানে গৈরিক কথার অর্থ হচ্ছে গেরুয়া পোশাকও তিনি পরে নেই। তাহলে কেমন আছেন তিনি? আদুর গা, অর্থাৎ খালি গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, খালি গা রয়েছে আর সাথে তার উপরে একটা ধবধবে সাদা উত্তরীয় রয়েছে। উত্তরীয় কথার অর্থ ওড়না টাইপের। পরনে ছোট বহনের একটি সাদা থান। আর তিনি কি পরে আছেন? সাদা একটা থান, থান কাপড়। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন ওই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। তাহলে যিনি এলেন তিনি হচ্ছে আগন্তুক। আগন্তুক কথার অর্থ যিনি এলেন। তাহলে তার বৈশিষ্ট্যগুলো কি কি? তার মাথা ভর্তি সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা আছে, সেই ঝোলার ভেতরে শুধু রয়েছে একটা গীতা। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তাহলে এই আগন্তুকে দেখে মনে হচ্ছে
যেন অন্য একটা জগৎ থেকে তিনি হেঁটে হেঁটে চলে এসেছেন এ জগতে। এবং শীর্ণ শরীর, রোগাগোচের একটা শরীর, তাকে দেখে মনে হচ্ছে তিনি অত্যন্ত শান্ত, তার দেহ থেকে একটা যেন উজ্জ্বল আভা বেরিয়ে আসছে এবং তার চোখ থেকে ঝরে পড়ছে যেন একটা উজ্জ্বল দৃষ্টি। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। ওই চেয়ার থেকে জগদীশবাবু উঠে দাঁড়িয়ে বলছেন, আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? ওই আগন্তুক যিনি এলেন তিনি বলছেন জগদীশবাবুকে, তুমি কি ভগবানের চেয়েও বড়? কেন বললেন এ কথা? কারণ জগদীশবাবু ওই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়েই তিনি আগন্তুককে বলছে আসুন। কেন? জগদীশবাবু কি এগিয়ে যেতে পারলেন না সন্ন্যাসীর কাছে? তাই জন্যই ওই আগন্তুক বলছেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন কেন আপনি এই কথা বলছেন মহারাজ? আপনি কি ভগবানের চেয়েও বড়? এই কথার পরিপ্রেক্ষিতে জগদীশবাবু কি বলছেন, কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। তাহলে আগন্তুক কি বলছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি মাত্র, কিন্তু আপনি বোধহয় এই 11 লক্ষ টাকার মালিক হয়ে নিজের অহংকার বোধের কারণে আপনি ওইখানেই দাঁড়িয়ে আছেন, আপনি আমার কাছে এগিয়ে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। তাহলে সামনে এগিয়ে এসে জগদীশবাবু কি বলছেন, যে আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে আগন্তুক হেসে কি বলছেন, যে আমি বিরাগী। বিরাগী কথার অর্থ যিনি অনাসক্ত, তাদের কিন্তু কোনো রাগ থাকে না। যারা বিরাগী হন তাদের কোনো রাগ থাকে না, অহংকার বোধ থাকে না, লোভ লালসা মোহ মায়া এইসব কিচ্ছু থাকে না। তাই বলছেন আমার রাগ কিন্তু নেই, আর এই রাগ ছিল পূর্বজন্মের কথা, সেটা এখন আর নেই। জগদীশবাবু বলছেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবুর কাছে আগেও এক সন্ন্যাসী এসেছিলেন, তোমরা গল্পের প্রথম দিকেই পড়েছো সেটা। তখনও জগদীশবাবু সেই সন্ন্যাসীকে সেবা করিয়েছিলেন, 100 টাকা দিয়ে দিয়েছিলেন, কাঠের খড়মের সোনার বোলওয়ালা খড়ম তিনি দিয়েছিলেন। তাই এইবার যখন বিরাগী এলেন, তাই বিরাগীকে বলছেন কিভাবে আপনাকে আমি সেবা করতে পারি? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে। এদিকে ভবতোষ গল্পকথকের কাছে অর্থাৎ সুবোধ ঘোষের কাছে কানের কাছে ফিসফিস করছে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমের নয়। ভবতোষ সুবোধ ঘোষের কানে কানে ফিসফিস করে কি বলছে, যে এইরকম গলার স্বর এটা হরিদা নয়, এটা হরিদা সম্ভব নয়, এরকম হরিদা হতেই পারে না। বিরাগী বলেন, বিরাগী আবার বলছেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। আন্ডারলাইন করো এই লাইনটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলে। তিনি কি বোঝাতে চাইছেন, যে সুখগুলো আমরা জানি, যে আমার এটা চাই ওটা চাই, আমার একটা বড় বাড়ি হোক বড় গাড়ি হোক, এইগুলো আসলে সুখ নয়, এগুলো এক একটা বঞ্চনা মাত্র, এইগুলো আসলে সুখ নয়। এই সুখকে যেদিন আমরা ত্যাগ করতে পারবো, সেই দিনই আমরা পরম সুখ কাকে বলে সেটাকে অনুভব করতে পারবো। তাই বিরাগী বলছেন, পরম সুখ কাকে বলে জানেন? যখন সব সুখের বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন, সেই দিনই আপনি পরম সুখ পাবেন। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? ভবতোষ
অনাদি, সুবোধ ঘোষ এরা কেউই বিশ্বাস করতে পারছে না যে ইনি হচ্ছেন হরিদা। এই বিরাগী যিনি এসছেন ইনি যে হরিদা, এটা তারা বিশ্বাস করতে পারছে না। কারণ তার ব্যবহারে, তার কথাবার্তায় তারা কখনোই এর আগে হরিদাকে এমন বেশে বা এমন কথাবার্তায় শোনেননি। এই হরিদাকে তারা চিনতে পারছেন না। গল্প পড়তে পড়তে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি ভাবছো? ওই বিরাগী আর হরিদা কি এক মানুষ, একই মানুষ? হরিদা তো বলেছিল এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, মানে মোটা মতো কিছু আদায় করে নিয়ে আসবার একটা ভাবনা বা চিন্তাধারা ছিল হরিদার। কিন্তু এই বিরাগী কিছুই নিচ্ছেন না এবং বলছে আমি অনায়াসে ধুলো মারিয়ে যেভাবে চলে যেতে পারি ঠিক তেমনই আমি সোনাও মারিয়ে চলে যেতে পারি অনায়াসে। সুতরাং তোমার কি মনে হচ্ছে এই হরিদা আর ওই বিরাগী সেম ব্যক্তি, একই ব্যক্তি? চলো গল্প পড়তে পড়তে জানি। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। জগদীশবাবু এতক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছে। বসে তিনি চেষ্টা করছেন যাতে বিরাগীজির পায়ের ধুলো কিভাবে নেওয়া যায়। তখন জগদীশবাবু বিরাগীজিকে বলছেন, আমার কাছে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, আমি প্রাণ থেকে আমার মন থেকে আমি আপনাকে বলছি যে আপনি আমার কাছে একটু থাকুন, কয়েকটা দিন থাকুন। বিরাগী হাসেন। বিরাগীজি এবার হেসে কি বলছেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? তাহলে বিরাগী হেসে কি বলছেন, বাইরে খোলা আকাশ থাকতে, এত বড় আকাশ থাকতে, পৃথিবীর বুকের এত সুন্দর মাটির স্থান থাকতে আমি আপনার এই বিষয়ের দালান বাড়িতে কেন থাকব? আসলে যারা বিরাগী হন, যারা অনাসক্ত হন, তাদের মনে তারা এভাবেই অনুভব করে যে এই পৃথিবীটাই পুরোটাই আমার ঘর, পুরোটাই আমার বাড়ি। তাদের কোনো লোভ লালসা থাকে না যে আমি কোনো একটা বড় বাড়িতে থাকবো, একটা সুখ অনুভব করব, সেই আবেগ কিন্তু তাদের থাকে না। তাই তিনি বলছেন, বিরাগীজি বলছেন যে বাইরে খোলা আকাশ থাকতে, ধরিত্রীর মাটিতে বা এই পৃথিবীর মাটিতে এত বড় স্থান থাকতে আমি আপনার বাড়িতে কেন থাকবো? জগদীশবাবু বলছেন, বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করছে। তখন বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলছেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো আরো কিছু বলতে যাচ্ছিলেন। তখনই বিরাগী বলছে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়েও কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকারই হয় না। জগদীশবাবু যখন বলছেন যে ঠিক আছে, আপনি যদি থাকতে না চাইছেন তবে কিছু আজ্ঞা করুন, আমি আপনার জন্য কিছু একটা করি বা কিছু একটা দিই। আমি যার কাছে পড়ে আছি, আমি যার কাছে আছি অর্থাৎ সৃষ্টি করেন, আমি তার কাছে পড়ে আছি, সুতরাং আপনার যা আছে তার থেকেও বড় মাপের কোনো বিষয়, তার কাছে থাকতে, আমি তার কাছে পড়ে আছি অর্থাৎ তার কাছে আমি থাকতে আমি আপনার কাছে কিছু চাইতে যাব কেন? জগদীশবাবু বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। আপনি আমার বাড়িতে থাকবেন না, কিছু নেবেন না, তবে কিছু উপদেশ তো আপনি দিন যাতে আমার মনটা শান্ত হয়। তখন বিরাগী বলছেন, এই বিরাগী সাজটা কিন্তু হরিদার চতুর্থ সাজ। বিরাগী বলছেন কি, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। বিরাগী কি বলছেন, ধন জন যৌবন, আমাদের এই ধন, সয় সম্পত্তি,
আপন মানুষ, আপন জন, নিজের যৌবন, এসব কিছুই নয় জগদীশ বাবু। ওসব তো হলো একটা সুন্দর সুন্দর বঞ্চনা মাত্র। এগুলো তো ছোট ছোট বঞ্চনা। মন প্রাণের সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে একজনের হতে চেষ্টা করুন, এক এবং ঈশ্বরের হতে চেষ্টা করুন। যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য, সব ধন জন যৌবন সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, তার হতে চেষ্টা করুন কেবল। এই কথা বলে বিরাগী বলছেন, আচ্ছা আমি তবে এবার চলি। জগদীশবাবু বলছেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। তখন জগদীশবাবু এই সমস্ত কথা শুনে জগদীশবাবু বলছেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এই এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। ওই বিরাগীর চোখ থেকে যেন একটা আলো ছিটকে পড়ছে, বিরাগীর চোখ যেন একটা জ্যোৎস্নার ন্যায় মনে হচ্ছে। তাই ভবতোষ ফিসফিস করে বলছে, না না, এই চোখ হরিদার হতে পারে না, এটা অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগী। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। জগদীশবাবু একটা থলি নিয়ে এসছে, থলি নিয়ে এসে একটা নোটের তাড়া বা নোটের গোছা আর কি নিয়ে এসে সে বিরাগীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, ব্যাকুল স্বরে প্রার্থনা করে বলছে যে আপনি এই যে প্রণামী, এই 101 টাকাটা গ্রহণ করুন দয়া করে, না হলে আমার মন শান্তি পাবে না। আপনি এই অর্থটা দিয়ে তীর্থ ভ্রমণ করবেন না হয়। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। তখন বিরাগী বলছেন, আমি কোথায় তীর্থ ভ্রমণ করব? এই টাকা আমার কোথায় কাজে লাগবে? এই অর্থ আমার কিসের কাজে লাগবে? আমার বুকের ভেতরে, আমার মনের ভেতরেই তো সমস্ত তীর্থ, আমি কোথায় ভ্রমণ করব তীর্থের জন্য? জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। কি অনুরোধ? যে এই অর্থটা যেন বিরাগীজি নিয়ে নেন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বিরাগীজি বলছেন, এই অর্থ তো কিছুই নয়। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, ধুলো পাড়িয়ে চলে যেতে পারি, ঠিক তেমনি আমি সোনাও মারিয়ে চলে যেতে পারি। এই অর্থ তো আমার কাছে কিছুই নয়। এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি, যারা বিরাগী হন, যারা অনাসক্ত হন, তাদের লোভ, লালসা, মোহ, মায়া এইসব কিছুই থাকে না। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। ওই টাকা কিন্তু বিরাগী নেননি, বরং ওই টাকার দিকে কিন্তু একবার ফিরেও তাকাননি, চলে গেলেন বিরাগী। তৃতীয় পরিচ্ছেদে কি বলছে দেখো। কি করছেন হরিদা? কি হলো? কই? আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? গল্পকথক সুবোধ ঘোষ, অনাদি এবং ভবতোষ জগদীশবাবুর বাড়ি থেকে এসে হরিদার কাছে এসছে। হরিদার ঘরে ঢুকতে ঢুকতে এই কথাগুলো তারা বলছে যে আজকের এই সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন, আপনি যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, কই? কি হলো এগুলোর? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। এই কথাগুলো বলতে বলতেই হরিদার ঘরের ভিতরে সবাই ঢুকছে। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে। একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই। তাহলে হরিদা ওই বিরাগী সেজে সত্যি জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন? কি করে বুঝলাম এই হরিদাই গিয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে? ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। যে বিরাগী সাদা উত্তরীয় পরে গিয়েছিল, ঝোলার ভেতরে গীতা নিয়ে গিয়েছিল, গীতাটা বের করে দেখছিল, সেই সমস্ত সাজ, সেই সমস্ত কিছু ওই মাদুরের ওপরে
হরিদার পাশেই পড়ে রয়েছে। এটা দেখে গল্পকথক অনাদি এবং ভবতোষ হরিদাকে বলছে যে তাহলে আপনিই গিয়েছিলেন, সত্যিই আপনি গিয়েছিলেন, সেই বিরাগী আপনিই ছিলেন? তখন হরিদা একটু হেসে বলছে, হ্যাঁ রে ভাই, আমিই ছিলাম। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাজ, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, সব তুচ্ছ করে আপনি চলে এলেন, টাকাগুলো নিলেন না। হরিদা বলছে, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক শত হোক, পরে আরো কিছু বলতে যাচ্ছিলেন। ভবতোষ তখন বলছে, কি? হরিদা বলছে, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ডাক দাও, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে হরিদার ঢং নষ্ট হয়ে যায়? প্রশ্ন আসবে। হরিদা বলছে, শত হোক আমি তো বিরাগী সন্ন্যাসী সেজে গিয়েছিলাম, সেই সাজে আমি কি করে টাকা স্পর্শ করি বলতো? যদি আমি টাকা স্পর্শ করতাম তাহলে আমি যে সাজে গিয়েছিলাম সেই সাজ তো আমার নষ্ট হয়ে যেত। যেই ঢঙে আমি গিয়েছিলাম, যেই বহুরূপী সেজে আমি গিয়েছিলাম, সেই সাজটা তো আমার, সেই ঢংটা তো আমার নষ্ট হয়ে যেত। তাই তো আমি পারিনি ওই টাকাটা স্পর্শ করতে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা যে কথাটা বলেছে, সত্যি এই কথার উপরে আর কোনো তর্ক চলে না। হরিদা বলছে যে আমি যে ঢং, আমি যে সাজ সেজে গিয়েছিলাম, বিরাগী সেজে গিয়েছিলাম, সেই বিরাগী সেজে কি আমার সাজে ওই টাকা স্পর্শ করা, ওই টাকাটা নিয়ে আসা? এই কথার ওপরে আর কোনো কথা চলে না। তাই তো আর বুঝতে অসুবিধা হয় না যে কেন হরিদার মাঝে মাঝেই ভাতের বদলে কেবল জল ফোটে। বলছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। হরিদা বলছে, আমি যাব তো, গিয়ে ওই বকশিসটা তো চাইবো যে আমি হরিদা, আমি ওই বিরাগী সেজেছিলাম, এবার আমাকে বকশিসটা দিন। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। ভবতোষ চেঁচিয়ে উঠে বলছে, বকশিস? বকশিস তো আপনাকে দেবে বড় জোর 8 আনা বা 10 আনা, কিন্তু আপনি তো বিরাগী সেজে 101 টাকা নিয়ে আসতে পারতেন। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপের জীবন এর বেশি কি আর আশা করতে পারে? হরিদা লজ্জিতভাবে হেসে বলছে, যে কি করব বল, খাঁটি মানুষ তো নই আমি, তাই আমার এই বহুরূপের জীবন কাটিয়ে আর কত টাকাই বা আমি আশা করতে পারি বলতো? তাহলে তোমরা বহুরূপী গল্প পড়ে এটুকু তো বুঝতে পারলে হরিদা কত বড় মাপের একজন শিল্পী ছিলেন, কত বড় মাপের একজন বহুরূপী ছিলেন, যে তার বন্ধুরাও তাকে চিনতে পারলেন না। তার কণ্ঠস্বর, তার যে দৃষ্টি, এই সমস্ত কিছু কিন্তু তার বন্ধুরাও চিনতে পারলেন না। বহুরূপী এই সাজটাকে, এই লোকশিল্পীটাকে তিনি কতটা ভালোবাসতেন, যেখানে তার টাকার প্রয়োজন ছিল, যেখানে তার মাঝে মাঝেই ভাতের বদলে কেবলই জল ফুটতো, তিনি অনেক সময় উপোস করে থাকতেন, তাহলে কতটা টাকার প্রয়োজন ছিল, যেখানে 101 টাকা দেওয়ার পরেও তিনি কিন্তু টাকাটা নিয়ে আসেননি, বরং তিনি পরে বলেছিলেন যে তিনি বকশিসটা চাইতে যাবেন। তাহলে এইটুখানি কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি কত বড় মাপের একজন শিল্পী, বহুরূপী সাজটাকে কতটা ভালোবাসতেন, তার পেশাটাকে তিনি কতটা ভালোবাসতেন। তোমরা এটা কিন্তু গুলিয়ে ফেলবে না যে বাড়িতে আগে যে সন্ন্যাসী এসেছিলেন, যিনি গুহাতে থাকতেন, যিনি বছরে একবার একটা হরিতকি খেতেন, এবং যে সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি ছিল, তাকে কিন্তু জগদীশবাবু 100 টাকা দিয়েছিলেন, এবং যে বিরাগী এসছিলেন, হরিদার যে বহুরূপী সেজে বিরাগী সেজে এসছিলেন, তাকে কিন্তু জগদীশবাবু 101 টাকা দিয়েছিলেন। এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। আজকের মতো তবে এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে।